বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো আজকের গল্প হচ্ছে অনির্বাণকে নিয়ে। অনির্বাণ ঝাউতলা গ্রামের ছেলে। ও সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছে। ও ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। ওর টার্গেট ছিল টিচার হওয়া, শিক্ষক হওয়ার। অন্যান্য পরীক্ষাও দিয়েছেও, কিন্তু ওর মেন টার্গেট হচ্ছে শিক্ষক হওয়ার। তো সেই জন্য বিভিন্ন রকম কম্বাইন্ড এক্সামের পরীক্ষাও দিয়েছে, তবে বিশেষ করে টার্গেট শিক্ষক হওয়ার। তো এর জন্য ও অনেক চেষ্টা করেছে, এমনকি চেষ্টা চালিয়েও যাচ্ছে ও। কিন্তু একসময় ও বিরক্ত হয়ে পড়ে, কিন্তু ওর বাবা বলে যে না, বিরক্ত হলে তোকে থামলে চলবে না, তোকে চাকরি লাগাতেই হবে। চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার ফল একদিন না একদিন অবশ্যই পাবি। সে একটা কথা আছে না, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। ঠিক সেই রকম ব্যাপারটা। ওর বাবা বলে তুই চেষ্টা করে যা, তুই থেমে যাস না, দেখবি এই চেষ্টায় তোর একদিন ফল ডেকে আনবে তোকে। তো এই কথা শুনে অনির্বাণ বললো না, যতদিন আমার সময় হয় ততদিন আমি চেষ্টা করে যাব। তো ও প্ল্যান করলো যে পাশের গ্রামে গিয়ে ও কিছু ছেলেকে পড়াবে, আর নিজের গ্রামেও পড়াবে। তো কিছু জায়গায় বিজ্ঞাপনও দিয়ে দেয়। আর ওর পড়ানোর ধরনটা খুব ভালো ছিল, মানে টিচার হওয়ার যোগ্যতা যথেষ্ট ছিল ছেলেটার মধ্যে। তো ও নিজের গ্রামেও পড়াতো, ব্যাচ করাতো, আর কিছু ঘরেও পড়াতে যেত ঝাউতলাতে। আর পাশের গ্রাম বনসায়াতেও ও একটা ব্যাচ করতো, একটা ছেলের ঘরে। ছেলের ঘরেই মানে বাপন বলে একটি ছেলে ছিল, ছাত্র ছিল ওই বনসায়াতে। ওই বাপনের ঘরেই সব আসতো, বা ওই ছায়া, ওই বনসায়া গ্রামের আরও ছেলে আর কি। মানে ও নিজের গ্রামে ঝাউতলাতে ও নিজের ঘরে ব্যাচটাও করতো, নিজের গ্রামের ছেলেদেরকেও পড়াতো। আর পাশে যে বনসায়া গ্রামটি ছিল সেখানেও ওর ছাত্র বাপনের ঘরে গিয়ে ও ব্যাচ করতো, কিছু কিছু ঘরে গিয়েও পড়াতো। তোর পড়ার ধরনটা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর খুব ভালো পড়াতেও পারতো। তো অনেক ছাত্রই ভালোভাবে পরীক্ষার রেজাল্ট করে। মানে ও এমনভাবে পড়াতো, মানে গল্পের ছলে পড়াতো ছাত্রদেরকে, মানে ছাত্ররা বোরিং হবে না, মানে এমনভাবে পড়াতো যে ছাত্রদের ইন্টারেস্ট লেগে যাবে, যে না স্যার কি বলছে শুনি তো। মানে পড়ানোর ধরন থাকে তো এক একজনকার। তো তখন মনে হয় এক একজনকার পড়ার ধরন থাকে বোরিং টাইপের, আর এক একজনকার পড়ার ধরন তুই গল্পের মতো হয়। মনে হয় যে কি বলছে স্যার দিকে, কি বলছে স্যার দিকে, এরকম একটা অ্যাট্রাকশন থাকে। তো অনির্বাণের ঠিক এরকমই একটা অ্যাট্রাকশন ছিল। তো ওই বাপনের বাবা পরেশ তো খুব নাম করে অনির্বাণের, যে ভাই তুমি তো খুব ভালো পড়াচ্ছ, দারুণ পড়ানো হচ্ছে, তোমার তো টিচার হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। কিন্তু কম্পিটিশনের বাজারটাও তো প্রচণ্ড। ও তো এখানে ওর মতো অনেক প্রচুর ছেলে পরীক্ষা দিচ্ছে। তো সেটা হোক, সেটা পরের কথা। তো ওদের দুই গ্রামের মাঝে একটি ফাঁকা মাঠ পড়তো। ওই ফাঁকা মাঠে একটি ক্ষেত ছিল, সামান্য ক্ষেত ছিল। ফাঁকা মাঠে একটি কাকতাড়ুয়াকে দেখা যেত প্রায়। কাকতাড়ুয়াটি মাঠের মাঝখানেই থাকতো। তো একটু আশ্চর্যজনক যে খেতে কাকতাড়ুয়া থাকে, কিন্তু ওই মাঠের মাঝখানে কাকতাড়ুয়া, এই ব্যাপারটা এরকম হলো কেন। তো অনেকবারই ও ওই পরেশবাবু যে কথাটা জিজ্ঞেস করার কথা হয়েছে, কিন্তু করা হয়নি, যে পরেশদা এই কাকতাড়ুয়ার ব্যাপারটা কি, মাঠে এরকম কাকতাড়ুয়াটা পড়ে যাচ্ছে কেন। তো বললো যে পরেশে অনেক বহুত বড় ব্যাপার, আপনাকে ফাঁকা সময় দেখে আপনার সঙ্গে কথাটি বলবো ব্যাপারে। তো বললো ঠিক আছে, পরে এই বিষয়ে কথা হবে। তো একদিন হলো কি, রাত্রি হয়ে গেছিলো পড়াতে পড়াতে। তো ও যখন নিজের গ্রামে ফিরে যাচ্ছিল হাঁটতে হাঁটতে, ও সাইকেল টাইকেল ছিল না, ও হাঁটতে হাঁটতে যেত, আসা যাওয়া করতো। একদিন গ্রামে হাঁটতে হাঁটতে ও যখন যায়, তখন কাকতাড়ুয়াটার দিকে নজর পড়ে ওর। কাকতাড়ুয়াটার দিকে নজর পড়তেই ওর মনে হলো যে না, ও ওর দিকেই তাকিয়ে আছে। মানে কাকতাড়ুয়াটা ছিল একদম রিয়েলিস্টিক টাইপের, মানে বলবে না যে কেউ বানানো কাকতাড়ুয়া। ওটা দেখে মনে হয় সত্যি সত্যি কেউ যেন দাঁড়িয়ে আছে ওখানটাতে। তো ভয় একটু থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ানোর পর পরে বললো যে হয়, মনের ভুলও হতে পারে, আমি সবসময় তো ওর কথা ভাবছি। তো
তো ওই জন্য মনের ভুলও হতে পারে। তো ওটাকে ইগনোর করে ও পেরিয়ে চলে গেল। তারপরের দিন পরেশবাবু অনির্বাণকে বললো যে ভাই তুমি জিজ্ঞেস করেছিলে না যে কাকতাড়ুয়াটার ব্যাপারে কি হয়েছিল? তো শোনো, ঘটনাটি হচ্ছে অনেকদিন আগের ঘটনা। এই গ্রামের একজন মস্তান টাইপের ছেলে, একজন রাজা রাজা বলে সবাই তাকে ডাকতো। তো গ্রামে তার বেশ দাপট ছিল কিন্তু। তো একদিন দীপ বলেই একটি ছেলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করে যে গ্রামে এরকম মস্তানি চলবে না। দীপ প্রতিবাদ করে, কিন্তু রাজার তো বেশ ভালো রকমই নাম ডাক ছিল, ওর অনেক দল বলছিল। তো রাজা করলো কি, একদিন দীপের ফ্যামিলিকে হঠাৎ গিয়ে একদিন ওয়ার্নিং দিয়ে আসে যে যদি আপনাদের ছেলেকে যদি সাবধান না করেন, আপনার ছেলেকে কিন্তু কোথায় গায়ব করে দেবো, কেউ খুঁজেও পাবেন না। তো তখন ওই দীপের মা বাবা ভয় পেয়ে যায়, কিন্তু দীপ বলে না, আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব, আমি কিন্তু মাথা নত করবো না এই গুন্ডাদের কাছে। তো এটাতে ওর মা বাবা বিরক্তি হয়ে যায় যে তোর যা ইচ্ছা তুই তাই কর। মানে রেগে, মানে মন থেকে হয়তো বলেনি, কিন্তু রেগে বলে দিয়েছিল যে তোর যা ইচ্ছা তুই তাই কর। তো একদিন দীপ ওর বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপ করে, নিউজ রিপোর্টারের কাছে, প্রেসের কাছে যায়। তাতে কিন্তু ওই রাজার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো একদিন রাজা ঠিক করলো কি, যে ওই দ্বীপকে মেরে দেবে। তো একদিন ঝড় বাদলের রাতে নাকি শোনা যায় প্ল্যান করে নাকি দ্বীপকে মেরে ফেলা হয়েছিল। আর মেরে ফেলার পর ওর লাশটি পুঁতে দেয়। ওই লাশটির উপরেই নাকি ওই কাকতাড়ুয়াটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর কাকতাড়ুয়াটাকে ওই দ্বীপের জামাটি পরিয়ে দেওয়া হয়, যাতে মনে করিয়ে দেয় যে আমার বিরুদ্ধে যদি কেউ গ্রামের লোক যায়, আমি তাকে এরকম অবস্থা করে দেব। এটাই নাকি শুনেছি নাকি। তো তারপর থেকে গ্রামে ওই মাঠের দিকে কেউ যায় না, ভয় কেউ যায় না নাকি, মানে যদি কেউ যায় তাকে নাকি কাকতাড়ুয়া বারবার স্বপ্নে দেখা দেয়, বা সবসময় আশেপাশে তার কাছে থাকে মনে হয়। অন্য কেউ দেখতে পাবে না, কিন্তু যে ওই কাকতাড়ুয়াটির কাছে যাবে সেই বারবার তাকে স্বপ্ন দেবে। মানে মাঠের মাঝখানে ছিল আর কি। আর কাকতাড়ুয়ার সাইজটা অনেক বড় ছিল, তাই সহজেই লোকের চোখে পড়ে যেত। তো এই ঘটনা শুনে তো অনির্বাণ তো একটু হেসে পড়লো যে পরেশবাবু আপনিও এই বিশ্বাস করেন, এখনকার যুগে এসব আপনি এসব বিশ্বাস করেন পরেশবাবু? তো পরেশবাবু বললো দেখো ভাই, আমার যেটা জানা ছিল তোমাকে বলে দিলাম, এবার বাকি হচ্ছে তোমার মর্জি, তুমি কি করবে তুমি সেটা দেখো। কিন্তু গ্রামের অনেকেই এইভাবেই নিখোঁজ হয়েছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকে সুইসাইড করে নিচ্ছে, বলে নাকি ওই কাকতাড়ুয়ার জন্যই হয়েছে নাকি। তো অনির্বাণ তো মাথার থেকে বার করে দিল কথাটা, ও একেবারে টোটালি ডিনাই করে দিল যে এসব কিছু, মানে বাজে কথা বলতে গেলে এসব কিছু হয় না। ওর মানুষকে ভয় দেখানোর জাস্ট একটা চাল, মানে বিভ্রান্তি ফেলানোর চেষ্টা করানো হচ্ছে আর কি। তো অনির্বাণ যেমন ডেলি আসা যাওয়া করতো সেরকমই করছে, ও ওই মিসটা কোনো কেয়ারই করেনি। হঠাৎ একদিন সন্ধ্যার সময় বৃষ্টি নামায়, আর ওদের পড়ানো শেষ হয়ে গেছে। তো বেশ ঝমঝম বৃষ্টি নামিয়েছে। ও ছাতা, অনির্বাণ ছাতা এনেছিল, কিন্তু পড়াশোনা বললো যে এই বৃষ্টিতে আপনি ঘরে না গিয়ে বরং আমাদের বাড়িতে থাকুন, আজকে আমাদের বাড়িতে জমিয়ে আড্ডা হবে, আপনি বরং থাকুন আমাদের বাড়িতে আজকে। তো তখন অনির্বাণ বলে দেখে যদি বৃষ্টি ছাড়িয়ে যায় তখন চলে যাব, আর যদি না ছাড়ে তখন আপনাদের বাড়িতে থাকবো। তখন মানে এত প্রচন্ড বৃষ্টি পড়ছে যে বেরানো মুশকিল, ছাতা থাকলেও তো অতিরিক্ত বৃষ্টির সময় তো বেরানো মুশকিল হয়। তো তখন অনির্বাণ তাই ও ঠিক করলো। কিন্তু কিছুক্ষণ পর মোটামুটি 8:30-9টার দিকে দেখলো বৃষ্টি প্রায় থেমে আসছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কি। তখন অনির্বাণ ঠিক করলো যে না, ঘরে চলেই যাওয়া যাক। তো অনির্বাণ বললো যে এই প্রোগ্রামটা না হয় অন্যদিন হবে, আমি এখন বাড়ির দিকে রওনা দিই। তখন পরেশবাবু ঠিক আছে তাই করুন, সাবধানে যাবেন। তো বললো ঠিক আছে। রাস্তায় যেতে যেতে আবার জোরে বৃষ্টি নামিয়ে দিল। এবার তো মহা মুশকিলে পড়লো। তবে অনির্বাণ কি করে, তাড়াতাড়ি পা চালায়। পা চালানো সত্ত্বেও এত ঝোড়া হাওয়া বইছিল, ও ছাতাটি গেল ভেঙে, মানে উল্টো, মানে ছাতাটা উল্টো হয়ে গেল হাওয়ার চোটে আর কি। তখনও মানে মহাবিপদে পড়ে গেল। তখন দেখলো যে এই রাস্তায় হিসেবে যে কি করে যাবো, একটা আশ্রয় পেয়ে গেলে ভালো হতো।
পাশে দেখলো একটা দোকানটা মানে বন্ধ হয়ে গেছে, চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানের মানে নিচে, ওই শেডের নিচে বসে যায়। এগুলো এখন কিছুক্ষণ এখানেই দাঁড়ায়, তারপর না হয় বৃষ্টি থামলে তখন যাওয়া যাবে। তো অনেকক্ষণ হলো বৃষ্টি কিন্তু থামেনি। কিছুক্ষণ পর একটি ছেলে এখানে এসে বসলো। ছেলেটির বয়স ওই 25 কি 26 বছর বয়স হবে। তো ছেলেটি এসে বলল যে দাদাবাবু, আপনাকে তো প্রায় এদিক ওদিক যেতে দেখি, আপনি তো খুব ভালো পড়ান শুনেছি, আপনার গ্রামে বেশ নাম ডাক আছে পড়ানোর বিষয়। তো তখন অনির্বাণ বললো ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু অনির্বাণ দেখলো যে এই ছেলেটাকে তো আমি আগে কোনোদিন দেখিনি, তো এই কি করে আমাকে চিনলো। তো অনেক হতে পারে যে হয়তো দেখেছে, আমি ওকে দেখিনি হয়তো। তো বললো ভাইয়া তোমার নাম কি? ও বললো যে আমার নাম দীপ, আমি বনসায়া গ্রামে থাকি, তো ওখান থেকে আপনার নাম ডাক শোনা। তো আপনার সাথে দেখা হলো, ভালো হলো, দিয়ে বিভিন্ন রকম আড্ডা ফাড্ডা হলো, গল্প হলো। তখন অনির্বাণ বলছে যে আমার শিক্ষকতার পরীক্ষা দিচ্ছি, দেখা যাক কি হয়। তখন দীপ বলে ছেলেটি বললো যে আমারও বহুত স্বপ্ন ছিল কিন্তু হয়নি, সব শেষ, চুরমার হয়ে গেল আমার স্বপ্ন। তো তখন অনির্বাণ বলে উঠলো যে যে তোমার কি হওয়ার স্বপ্ন ছিল? বললো আমার একটি গভর্নমেন্ট জবের স্বপ্ন ছিল, যে কোনো একটি সরকারি চাকরি হোক, আমি পেয়ে গেলেই বেঁচে যাই তাহলে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না, সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তো বললো যে কেন এরকম বলছো কেন, তোমার তো বয়স কম, এখনো তুমি চাকরির পরীক্ষা দিতে পারো, এখনো চেষ্টা করতে পারো, তোমার তো এখনো বয়স কম, তুমি এখনই হার মেনে নিচ্ছ কেন? তুমি চেষ্টা করো, চেষ্টা করলেই তার ফল পাবে, তোমার চেষ্টা করতে হবে তার জন্য। তখন দীপ বলল তাহলে দাদাবাবু আপনাকে একটা গল্প বলি। গল্প নয়, এটা আমার সাথে জীবনে ঘটে যাওয়ার অভিজ্ঞতা। আমি এই বনসায়া গ্রামের ছেলে, তো আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না, মানে কারোর সাথে অন্যায় হচ্ছে, আমি সেটা চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখবো, সেটা কিন্তু আমি কোনো মতে সহ্য করতে পারি না। তো একদিন রাজা নামে যে পাড়ার যে মোড়ল ছিল, তার বিরুদ্ধে আমি কথা বলি। তার বিরুদ্ধে কথা বলার পর আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট হতে হয়। নানা রকম হ্যারাসমেন্ট হওয়ার পর আমি প্রেসের কাছে যাই, মিডিয়ার কাছে যাই। তো মিডিয়ারও রেডি রেডি হয়ে থাকে। তো মিডিয়া বললো যে তার নামটা বলুন, আমি পেপারে ছেপে দেবো। তো ছেপে দেওয়ার পর কিন্তু রাজার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো রাজা একদিন ঠিক করলো যে আমাকে রাস্তা থেকে হাঁটিয়ে দেবে। তো কি করলো, আমাকে চক্রান্ত করে একদিন বৃষ্টি, এরকমই ঝলঝল বৃষ্টির দিনে আমাকে এসে কুপিয়ে হত্যা করা হয়। ওর সাথে আরো লোকজনও ছিল। তো দেখতে পাচ্ছেন সামনে যে কাকতাড়ুয়াটা আছে, ওই কাকতাড়ুয়ার নিচেই আমার বডিটা আছে। তো এটা শুনে তো অনির্বাণ তো মানে পিঠের শীত দাঁড়াবে, ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। তো বলে কি বলছে, হ্যাঁ। তো তখনই হঠাৎ করে ওই পরেশবাবুর কথা মনে পড়লো অনির্বাণের, যে পরেশবাবু তো ঠিক এরকমই একটা গল্প বলেছিল আমাকে, যে একটা ছেলেকে এইভাবে মেরে দেওয়া হয়েছিল, তারপর থেকে ছেলেটারই আত্মা নাকি কাকতাড়ুয়ার মধ্যে এখনো প্রবেশ করে আছে। তখন অনির্বাণ বললো যে তারপর কি হবে, তারপর মানে ভয় ভয় গলা, তারপর কি হবে? বললো তারপর আর কি হবে, তারপরে আমার প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। কিছুদিন পর রহস্যজনকভাবে ওই রাজাকে মৃত অবস্থায় পাওয়া যায় এই মাঠেই, আর তার লোকগুলোকেও ওইরকমভাবে বিভিন্ন রকমভাবে মারা হয়েছে নাকি। তো গ্রামের মানুষের প্রতি একটা রাগ ছিল আমার, কারণ আমি গ্রামের মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম যে আমার পাশে কেউ দাঁড়াও অন্তত, কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায়নি। এমনকি আমার মারা যাওয়ার পরেও আমার মা বাবাকেও কেউ আশ্রয় দেয়নি। আমার মা বাবাকেও আমার মারা যাওয়ার পর হ্যারাসমেন্ট হতে হয়েছিল। দিয়ে আশ্রয় না পেয়ে, না খেতে পেয়ে একদিন হঠাৎ শুনে মারা যায় মা বাবা। তখন আমি মারা যাওয়ার পরেও ভিতর থেকে আমি কাঁদতে শুরু করি। তখন থেকেই গ্রামবাসীদের প্রতি একটা রাগ জন্মে ওঠে, যে যদি কেউ এই মাঠের মধ্যে প্রবেশ করে আর আমার কাছে এসে দাঁড়ায়, তাকে আমি পাগল করে ছাড়বো। তাকে হয় পাগল করে দেবো, না না হয় তাকে আত্মহত্যা করতে বাধ্য করে দেবো। সবসময় তার কাছেই আসবো দিন রাত। তো এই ঘটনা শুনে তো অনির্বাণ তো মানে 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 কথা বেরাচ্ছে না তখন।
তার কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল। তো তড়িমড়ি করে ও ওখান থেকে বেরিয়ে পড়ে, ঘুরে পিছনের দিকে এবার কাকতাড়ুয়াটার দিকে তাকায়। তখন কাকতাড়ুয়াটা কিন্তু হেসে উঠে হঠাৎ করে। তো তখন কোনো রকম করে ও ঘর চলে যায়। ঘরে গিয়ে তোর মা বাবাকে সব ঘটনা বলে। তোর মা বাবা তো শুনেই ভয় পায়। তখন ওর মা বাবা বলে যে বাবা তোকে ওই গ্রামে আর পড়াতে যেতে হবে না, তুই এই গ্রামের যে ছেলেগুলি আছে ওগুলোকে পড়া, তোকে ওই গ্রামে আর যেতে হবে না, তোকে আমি যেতে দেবো না। তো তখন বললো যে না না তুই চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তো তখন ওই গ্রামে মানে ওই ওদেরই গ্রামে, ঝাউতলা গ্রামেরই যে পুরোহিত ঠাকুর মশাই, ওনাকে সব ঘটনা গিয়েও বললো। যে ঘটনা শোনা বললো যে একটা ওখানে কিছু একটা পুজো টুজো করালে যদি কিছু শান্তি পায়। তারপরে হলো কি, পরের দিন গিয়ে ওই মাঠের মধ্যে এরকম মানে পুজো টুজো করানো হলো আর কি। আর সমস্ত যে গ্রামবাসী বনছায়ার সবাই গিয়ে একটা দ্বীপের নামে একটা সমাধি তৈরি করে, এবং সেখানে প্রতিদিন সেখানে ফুল দিয়ে আসে এবং ক্ষমা চেয়ে হয় যে আমি তোমাদের মানে আমি মানে আমরা তোমাকে রক্ষা করতে পারিনি, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। মানে প্রত্যেকদিন যখনই পেরিয়ে যেত কেউ তখনই একটা ফুল দিয়ে যেত ওই দ্বীপের সমাধিতে, দিয়ে ক্ষমা চেয়ে যেত। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তারপর থেকে কিন্তু আরো কোনো ঘটনা ঘটেনি ওই মাঠের মধ্যে। মনে হয় দ্বীপের আত্মা বোধহয় একটু শান্তি পেয়েছে, যে গ্রামবাসীরা তার নিজের ভুল বুঝতে পেরেছে। তো তারপর থেকে ওখানে আর কোনো ভূতি ঘটনা ঘটেনি। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।